স্যার মিডের খাতা নিয়ে স্যার একটা ইমেল করছিলাম স্যার। আচ্ছা, আপনি ইমেল করেছেন, আমি আপনার মেইলের কোনো রিপ্লাই দেইনি। না স্যার, এখনো তো আসেনি। আচ্ছা, আপনার মেইল আইডিটা বলেন তো একটু। স্যার টিটি ইউ, স্যার আমি লিখে দিই চ্যাট বক্সে। হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, আপনি চ্যাট বক্সে লিখে রাখেন। আমি হচ্ছে আহ, আজকের যে অংশটুকু বাকি আছে আমাদের গ্রাফের, ওটা একটু দেখি। আচ্ছা, তো যেই টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা স্লাইডে, সেটাকে লেখানো আছে হচ্ছে টপোলজিক্যাল সর্ট। তো এই টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি? ওকে, তো এটা বোঝার আগে আমাকে দেখতে হবে আসলে টপোলজিক্যাল সর্ট আমরা আসলে কোন টাইপের গ্রাফের উপর করব। টপোলজিক্যাল সর্ট আমাদের করতে হবে ড্যাগ অথবা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ মানে হচ্ছে যেই গ্রাফটা ডিরেক্টেড, তার মানে হচ্ছে আমার এজ গুলার ডিরেকশন আছে, প্লাস আমাদের গ্রাফে কোনো সাইকেল থাকবে না। ফর এক্সাম্পল কিরকম, যেমন ধরেন এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সবগুলা আমাদের এজ গুলা ডিরেক্টেড, কিন্তু দেখেন আবার আমাদের এই গ্রাফে কোনো সাইকেল নেই। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এরকম একটা এজ অ্যাড করতাম যেটা কিনা নাই, যদি এই এজটা অ্যাড করে দিতাম তাহলে কিন্তু আমাদের এই গ্রাফটা আর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হতো না, তখন এটা একটা সাইক্লিক গ্রাফ হয়ে যেত। ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ, একটা ডিরেক্টেড গ্রাফ যার মধ্যে সাইকেল আছে। তো যদি আমাদের গ্রাফটা এরকম হয় তাহলে সেখানে আসলে টপোলজিক্যাল সর্ট করা যাবে না। ঠিক আছে, কেবলমাত্র যেসব গ্রাফে আমাদের কোনো সাইকেল নেই এবং আমাদের গ্রাফগুলো মানে ডিরেক্টেড, সেসব গ্রাফে হচ্ছে আমরা এই টপোলজিক্যাল সর্টটা করতে পারবো। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওই যে মেইল দিলেন, আমি আপনার মেইল আইডি পেয়েছি, কিন্তু আসলে আমার আপনার স্ক্রিপ্টগুলো দিতে মনে ছিল না। আমি আপনার স্ক্রিপ্টটা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের টপোলজিক্যাল সর্ট যে জিনিস করতে চাচ্ছি, যদি এখনো জানি না যে জিনিসটা কি, সেটা আসলে সব ধরনের গ্রাফের উপর করা যাবে না। আমাদের গ্রাফটাকে ডিরেক্টেড হতে হবে, প্লাস তাকে হচ্ছে অ্যাসাইক্লিক হতে হবে। তো টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধর আমাকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, আমাকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে।
আমাকে যেটা করতে হবে, এই গ্রাফে যে নোটগুলো আছে, যেমন নোটগুলো আছে হচ্ছে নাম্বারিং করে 0 1 2 3 4, এখানে এবিসিডি করেও থাকতে পারতো, নোটের নাম অন্য কোনো ভাবে থাকতে পারতো, নোটের নামগুলো ম্যাটার না। কিন্তু আমাকে কি করতে হবে, নোটগুলাকে এমন একটা অর্ডারে সাজাতে হবে, যেমন এখানে একটা অর্ডার আছে 0 6 1 5 4 2 3, এই যে বাম পাশে একটা অর্ডারে সাজানো হয়েছে নোটগুলাকে। এমন ভাবে সাজাতে হবে যেন আমাদের এই গ্রাফে যতগুলা এজ আছে সবগুলো এজ যেন বাম দিক থেকে ডান দিকে যায়। তার মানে দেখেন, আমি যদি সবগুলো এজের কথা চিন্তা করি, যেমন দেখেন এই এজটা চিন্তা করেন, এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে একটা নোড, একটা জিরো, 0 এবং 1 নম্বর নোডের মধ্যে একটা এজ, যেটা হচ্ছে 0 থেকে 1-এর দিকে গেছে। এখন দেখেন এজটা যদি আমি ড্র করি, এখানে দেখেন আমার এজটা হচ্ছে 0 থেকে 1, এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেল। এখন যদি আমি আরো একটা এজ চুজ করি, যেমন ধরেন এই 5 আর 3-এর মধ্যবর্তী এজটা চুজ করলাম, যেটা 5 থেকে 3-এর দিকে গেছে। এখন আমি যদি এই এজটা এখানে আঁকাই, কি হবে দেখেন, এই 5 নম্বর নোট থেকে 3 নম্বর নোটের দিকে গেছে। এই দেখেন, এটাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেল। তার মানে আমি নোটগুলাকে এমন ভাবে সাজাবো যেন আমার গ্রাফের মধ্যে যতগুলা এজ আছে সবগুলা এজ যেন বাম দিক থেকে ডান দিকে যায়। আর আপনারা কি সবাই ক্লাসে ইনভাইটেশন পাইছেন? এই ক্লাসে এমন কেউ কি আছেন যে ইনভাইটেশন পান নাই? এই যে গুগল মিটের ইনভাইটেশনটা, এমন কেউ আছেন? সবাই পেয়েছেন না? জি স্যার। তাহলে আপনারা হচ্ছে ইউআইউর মেইল দিয়ে ঢুকবেন, হ্যাঁ? তা নাহলে এখানে রিকোয়েস্ট আসে। আপনারা সবসময় ওই ইউআইউর মেইল দিয়ে ঢোকার চেষ্টা করবেন, যেন এখানে ওই রিকোয়েস্টটা না আসে। আচ্ছা, ওকে স্যার। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে টপোলজিক্যাল সর্টিং এর মানে গোলটা কি? মানে এই সর্টিংটা বলতে কি বোঝায়? যেমন নর্মাল যখন আমরা একটা অ্যারেকে সর্ট করা বুঝি, তখন আমরা বুঝি যে অ্যারের নাম্বারগুলো কেমন ভাবে সর্ট করতে হবে, যেমন 1 2 3 7, এটা একটা সর্টের নাম, একটা ধরেন অ্যারে। তো এটার লজিকটা কি? লজিকটা হচ্ছে এই বাম পাশের নাম্বারগুলো সবসময় ছোট হবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা রিলেশনশিপ যেন থাকে, এরকম একটা রিলেশনশিপ, এরকম। তো এইখানে রিলেশনশিপটা কিরকম? রিলেশনশিপটা হচ্ছে আমার বাম দিকের নোড থেকে ডান দিকের নোডে এজ থাকবে, কোনো সময় অপোজিটটা হবে না, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এটা? এই টপোলজিক্যাল সর্টিং বা এটা আসলে কি করতে চাচ্ছি একটা গ্রাফের নোটগুলোকে নিয়ে? না বুঝতে পারলে আমাকে একটু বলেন যে আমি আসলে বুঝি নাই। স্যার বুঝতে পারছি, বাট বুঝবো কেমন কোনটা ফার্স্ট হবে তারপর কোনটা হবে এটা? হ্যাঁ, ওটাই হচ্ছে অ্যালগরিদমটা আমরা আজকে দেখবো যে কিভাবে এটা করা যায়। যেমন আমরা অনেক সর্টিং অ্যালগরিদম দেখছিলাম, যে একটা অ্যারে থাকলে কি করে আমরা অ্যারেকে সর্ট করতে পারি, এর জন্য অনেকগুলো অ্যালগরিদম শিখছিলাম আমরা, কুইক সর্ট, মার্জ সর্ট। তো আমরা হচ্ছে আজকে এরকম টপোলজিক্যাল সর্ট করার জন্য একটা অ্যালগরিদম দেখবো। বাট আমরা গোলটা বুঝতে পারছি কিনা? নর্মাল সর্টিং তো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো, কিন্তু টপোলজিক্যাল সর্টিং মানে হচ্ছে আমাদের গ্রাফের নোটগুলোকে একটা পার্টিকুলার অর্ডারে সাজানো, যেন প্রতিটা এজ বাম দিক থেকে ডান দিকে থাকে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন আমাকে বলেন আসলে আমরা কেন প্রথমে বললাম যে আসলে এই টপোলজিক্যাল সর্টিং কেবলমাত্র ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের জন্য। আমরা যে ডিরেক্টেড একটা সাইক্লিক গ্রাফ যদি ড্র করি, এরকম একটা গ্রাফ, স্যার এখানে 6টা আগে দেওয়া যাইতো না, 0-র আগে? 6টা 0-র আগে দেওয়া যেত কিনা? 6টা, হ্যাঁ 6কে 0-র আগে দিতে পারতাম। মানে যে কোনো গ্রাফের টপোলজিক্যাল সর্ট আসলে ইউনিক না, একটা গ্রাফের অনেকগুলো টপোলজিক্যাল সর্টিং থাকতে পারে, ঠিক আছে? ইউনিক না জিনিসটা, ঠিক আছে?
তো অনেকগুলা ভ্যালিড টপোলজিক্যাল সর্টিং থাকতে পারে, যেমন উনি যেটা বললেন, আমি যদি 6কে আগে নিয়ে আসতাম তাহলেও কিন্তু আমাদের পুরো মানে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড থাকতো, ওটাও একটা ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং হতো। ঠিক আছে, তো আমরা যেটা এখন দেখতেছি, ধরেন এটা হচ্ছে 1 নাম্বার নোড, এটা হচ্ছে 2 নাম্বার নোড, এটা হচ্ছে 3 নোড। এখানে স্যার আমি যদি সবগুলো বাম দিক থেকে ডান দিক নেওয়া যেত না, এই জন্য স্যার। বুঝিনি। স্যার আপনি তো বলছিলেন যে বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে, এভাবে সাজাতে হবে, বাট এখানে স্যার সাইকেলিক হলে স্যার এটা করা যাবে না, এই জন্য। সাইক্লিক হলে করা যাবে না, কারণ হচ্ছে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি আছে। আমি এই 1 আর 3-এর মধ্যে কাকে আগে পরে দিব, কারণ আমাকে অবশ্যই 1-এর পরে 2 রাখতে হবে এবং 2-এর পরেই 3 রাখতে হবে। এখন দেখেন, কারণ 2 থেকে 3-এর মধ্যে একটা এজ আছে। এখন আমি যখন এরকম করব, দেখেন 3 থেকে 1-এর মধ্যে একটা এজ আছে, এটা কোনোভাবে আসলে পসিবল না। এই জন্য আমরা যখন এই টপোলজিক্যাল সর্টটা বলছি যে আমরা করব, আমি বলছি যে আমরা সবসময় এটা করব হচ্ছে আনডিরেক্টেড মানে অ্যাসাইক্লিক গ্রাফের জন্য, যে গ্রাফে কোনো সাইকেল নেই। সাইকেল থাকলে আসলে এই টপোলজিক্যাল সর্টটা করা যায় না। আচ্ছা, তো এই যে টপোলজিক্যাল সর্টটা করছি, মানে এটার আসলে অ্যাপ্লিকেশন কিরকম, মানে বা এটার মানে আমাদের ইনটিউটিভ ফিলিংসটা কিরকম, আসলে করতেছে কি। তো নর্মালি যেটা ধরেন টপোলজিক্যাল সর্টিং এর একেবারে নাইভ ইউজ, যেটা ধরেন টপ অফ দ্য হেড চলে আসে যে টপোলজিক্যাল সর্টটা কোন কাজে ইউজ করব, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা বড় প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টের মধ্যে অনেকগুলা কাজ আছে এবং আমাদের কি হয়, একটা কাজের উপর আর একটা কাজ ডিপেন্ড করে। যেমন ধরেন পদ্মা সেতু নির্মাণ হবে, তো পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে আপনাকে ধরেন কি বলবো, অথবা পদ্মা সেতু বাদ দেন, যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, সেটা ধরেন আপনাদের কোর্সের পি রিকুইজিট। ঠিক আছে, যেমন মনে করেন এই কোর্সটা হচ্ছে ওপি, 1 নাম্বার কোর্স, এটা হচ্ছে ওপি কোর্স। এখন ওপি কোর্সের জন্য ধরেন এসপিএলটা দরকার হয়। তার মানে কি, এসপিএল করে আপনি ওপিতে যেতে পারবেন। ধরেন আমি এখানে ভিতর যে কাটাকাটি গুলো করছি সেগুলো মুছে দিই, এই যে এখানে একটা কাটাকাটি। আচ্ছা, তাহলে ওপি গেল, এসপিএল গেল। ধরেন এসপিএল এর উপর এপিএল ল্যাবও এর উপর আছে, এপিএল ওপি করে এপিএল নিবেন, এসপিএল না করে এপিএল নিতে পারবেন না। তারপরে মনে করেন ওপির উপর মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ড করে, ফর এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এটার উপরে মনে করেন আপনি মেশিন লার্নিং ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে ইপিএল নেওয়ার পর মনে করেন আপনি নেটওয়ার্কিং নিন। এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা ট্রু স্ট্রাকচারটা আপনাকে নাও বলতে পারে। ঠিক আছে, আর মনে করেন ওপি আর এআই করার জন্য অন্য কোনো একটা কোর্স লাগে, ফর এক্সাম্পল ধরেন ম্যাথের একটা কোর্স দিলাম, ক্যালকুলাস। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি আমি কোন অর্ডারে কোর্সগুলো নিব। এখন দেখেন, আমাকে যদি এই সবগুলো কোর্স করতে হয়, আমাকে যে কোনো একটা ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড ওয়েতে আমাকে কোর্সগুলো নেওয়া লাগবে। আপনি যদি দেখেন, আমি যদি নিই যে প্রথমে এসপিএল করা লাগবে, এসপিএল করার পরে আমাকে ওপি অথবা এপিএল করা লাগবে। দেখেন সেগুলো কিন্তু পরে আসবে, 1 আর 2, দেখেন 1 আর 2 এই সাবজেক্টগুলো কিন্তু পরে আসছে। আপনারা কি মানে বুঝতে পারছেন, কোন একটা প্রজেক্টের যদি অনেকগুলা কাজ থাকে, যেটা হচ্ছে একটা করে আরেকটা করতে হবে, যেমন ধরেন আমাদের কোর্সগুলো, আমরা অনেক কোর্স আর একটা কোর্সের আগে নিতে পারি না, তার মানে হচ্ছে একটা ডিপেন্ডেন্সি আছে। একটা কাজ করে বা একটা কোর্স নিয়ে শেষ করে তারপর আর একটা কোর্স বা একটা কাজ করতে হয়। এই ধরনের জিনিসকে আমরা হচ্ছে যদি একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হিসেবে প্রকাশ করতে পারি। বলেন স্যার, এটা কি কোনো এই স্ট্রাকচারটা কি কোনো হায়ারার্কি মেনটেন করতেছে? হায়ারার্কি বলতে স্যার মানে কোনো অর্ডার যে মানে টপে এটা থাকবে, তারপরে স্যার মানে বিলো এগুলো থাকবে, তারপরে অ্যাবভে একটা, স্যার এরকম কিছু? আচ্ছা, একটা সিস্টেম যে ওখানে মানে সব হায়ারার্কি আসলে ওভাবে বলা যাবে না, হায়ারার্কি বলা যাবে না।
আপনি এটা অর্ডারিং বলতে পারেন। হায়ারার্কি বলতে বোঝায় যে একটা পার্টিকুলার লেভেলে অনেকগুলা কাজ থাকবে। তো ওরকম হায়ারার্কি আমি এখানে ওভাবে বলতে পারবো না, ঠিক আচ্ছা আছে? ওভাবে ডিরেক্টলি হায়ারার্কিটা এখানে আসবে না, ঠিক আছে? বাট আমি একটু পরে আসতেছি এই হায়ারার্কিটা কিভাবে আসতে পারে, আপনি যেহেতু বলছেন। হ্যাঁ, তো আমি ওখানে আসতেছি। তো আপনারা ফিলটা পাচ্ছেন যে টপোলজিক্যাল সর্টটা কোন কাজে লাগে। তো ধরেন আমি যদি আমার যদি কোনো একটা মানে একটা প্রজেক্ট থাকে যেখানে মনে করেন অনেকগুলা কাজ একে অন্যের সাথে ডিপেন্ডেন্ট, তো আমি কাজগুলো কিন্তু এভাবে সাজাই। ধরেন একটা কাজ এ, তার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে কাজ বি। তার মানে কাজ এ বা টাস্ক এ করার পর আমি কাজ বি করতে পারবো। তাহলে আমি করবো কি, একটা গ্রাফ বানাবো যেটা দেখতে এরকম হবে। নোটগুলা কাজ রিপ্রেজেন্ট করবে এবং যখন বি কাজ এ কাজের উপর ডিপেন্ড করবে, আমি করবো কি এ থেকে বি এর দিকে একটা এস দিয়ে দিব। এরকম করে যে বড় গ্রাফটা তৈরি হবে, তার যে টপোলজিক্যাল সর্ট করে যে অ্যান্সারটা পাবো, সেই অর্ডারে যদি আমরা কাজগুলো করি তাহলে আমরা আসলে সাকসেসফুলি পুরো প্রজেক্টটা করে ফেলতে পারবো। এমন হবে না যে একটা কাজ করতে পারতেছি না, অন্য কোনো একটা কাজ করি নাই বলে, এরকম সিচুয়েশন হবে না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন মোটামুটি জি স্যার। যে টপোলজিক্যাল সর্টিং জিনিসটা কিরকম? আচ্ছা, যদি বুঝে যান তাহলে হচ্ছে একজন যেটা জিজ্ঞাসা করলেন যে আসলে এখানে কোনো হায়ারার্কি আছে কিনা। আচ্ছা, হায়ারার্কি এখানে আনা যেতে পারে। কিভাবে আনা যেতে পারে? যেমন ধরেন যে সব গুলো মুছে দিই। যেমন ধরেন আমি যদি টপোলজিক্যাল অর্ডারিংটা যদি চিন্তা করি, তাহলে দেখেন এই 0 আর 6 এরা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করে না। এগুলোকে ধরেন প্রথমে করে ফেলা যেতে পারে 0 আর 6। তারপরে কি হতে পারে দেখেন, এই দুটা কাজ যদি করে ফেলতে পারে 0 আর 6, তাহলে আমরা কোন কোন কাজগুলোকে করে ফেলতে পারবো? দেখেন আমি খালি হচ্ছে 1 করে ফেলতে পারবো। 0 আর 6 করা থাকলে 1 করতে পারবো। তারপর 0, 6 আর 1 যদি করা থাকে তাহলে আমি তারপর 5 করে ফেলতে পারবো। তারপর 0, 6, 1, স্যার 5 দুইও তো করে ফেলতে সব পারবো, 5-এর সাথে করা যাবে না স্যার? 5 এর সাথে হ্যাঁ 2ও করে ফেলা যাবে, এখানে 2ও আসবে, সরি 2ও করে ফেলতে পারবো। কারণ হচ্ছে 0, 6 আর 1 করে ফেললে 2 এর সবগুলা প্রি রিকুইজিট হয়ে যায়, কারণ 2 কেবলমাত্র 1 আর হচ্ছে 0-র উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো 0, 6, 1, 5, 2 এগুলো যদি হয়ে যায় তাহলে আমরা করতে পারবো হচ্ছে 4 করে ফেলতে পারবো, আর হচ্ছে 3ও করে ফেলতে পারবো। তাহলে 4 আর 3। তো আপনি কি করতে পারেন, যেটা আপনি একজন বললেন যে একটা হায়ারার্কি তৈরি হয় কিনা, আপনি এরকম করে একটা হায়ারার্কি চিন্তা করতে পারেন যে এই কাজগুলো আমি সবার আগে করে ফেলতে পারবো, এটা হচ্ছে তারপরের কাজ, তারপরে এই কাজটা, তারপরে আমাদের এই কাজগুলো করা লাগবে। এরকম করে একটা হায়ারার্কি চিন্তা করতে পারেন। বাট ওরকম স্পেশাল হায়ারার্কি বা অ্যালগোরিদম থেকে কোনো হায়ারার্কি যে আসলে জেনারেট হবে না, এরকম একটা জিনিস চিন্তা করতে পারেন হায়ারার্কি হিসাবে, টপোলজিক্যাল আপনি যদি সর্টিং করে ফেলেন তারপর। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে যে এই মানে আমাদের টপোলজিক্যাল সর্টিংটা কি করে করব সেটা আমরা এখনই দেখতে যাচ্ছি, বাট টপোলজিক্যাল সর্টিং জিনিসটা কি বা কি বুঝাচ্ছে এগুলো রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা কারো? নেই তাহলে। আচ্ছা, এখন আমি টপোলজিক্যাল সর্টিংটা করব কি করে। টপোলজিক্যাল সর্টিং করার আসলে যেই অ্যালগরিদম সেটা আমরা আসলে শিখে আসছি, সেটা হচ্ছে এটা আসলে ডিএফএস দিয়ে করা যায়। এটা আরো একটা অ্যালগরিদম আছে, বাট আমরা যেটা অলরেডি ডিএফএস শিখছি, ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখবো আর কি। এটা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং করা যায় ডিএফএস দিয়ে। তো টপোলজিক্যাল সর্টিং ডিএফএস দিয়ে কি করতে হয়? সিম্পলি আমরা কি করব, আমরা সিম্পলি একটা ডিএফএস চালাবো। ডিএফএস চালানোর পর আমরা কি করব, নোটগুলাকে তাদের যে ফিনিশিং টাইম, এই যে ফিনিশিং টাইম গোল দিয়ে দিচ্ছি,
মনে আছে আমরা স্টার্টিং টাইম আর ফিনিশিং টাইম দিতাম, টি লিখতাম। আমরা করব কি ফিনিশিং টাইমের ডিক্রিজিং অর্ডারে সাজাবো। তো দেখেন সবার চেয়ে বড় ফিনিশিং টাইম হচ্ছে 1কে আমি সবার উপরে রাখছি, সবার এখানে লিখছি। তারপরে 12-র পরে ফিনিশিং টাইম হচ্ছে 11 কার হবে, তো 11 হচ্ছে ডি এর এই দেখেন ফিনিশিং টাইম এর একের চেয়ে একটু কম, এই জন্য ডি এর পরে আসছে। তারপরে ফিনিশিং টাইম হচ্ছে এফ এর 10 আসছে। তারপর ফিনিশিং টাইম হচ্ছে এই দেখেন 7। বাকি 10-এর পরে 9, 8 এগুলো হচ্ছে স্টার্টিং টাইম। তো এগুলো তো আমরা স্টার্টিং টাইম তো আমরা কাউন্ট করছি না, আমরা কাছে ফিনিশিং টাইম কাউন্ট করছি। তো 10-এর পরে ফিনিশিং টাইম আছে হচ্ছে বি এর, তো দেখেন বি হচ্ছে এখানে আছে। তারপরে ই, তারপরে সি। আচ্ছা, এখন দেখেন জি এর ফিনিশিং টাইম হচ্ছে 16, তাহলে জি কে আরো এ এর আগে যাওয়ার কথা, তো জি কে আমি এ এরও আগে দিয়ে দিছি। তারপর আসে হচ্ছে এইচ হচ্ছে এর থেকে বড় কিন্তু জি থেকে ছোট, এর ফিনিশিং টাইম হচ্ছে 12 আর জি এর হচ্ছে 16 আর এইচ এর হচ্ছে 15। তার মানে এটা হচ্ছে এ আর জি এর মাঝখানে থাকবে। তো দেখেন এইচটা এ আর জি এর মাঝখানে দিছি। তো এখানে যে অর্ডারিংটা তৈরি হলো জি এইচ এ ডি এফ বি ই সি, এই যে অর্ডারিংটা এটা একটা ভ্যালিড টপোলজিক্যাল অর্ডার বা টপোলজিক্যাল সর্টিং অর্ডার। সবাই বুঝতে পারছেন? তার মানে আসলে টপোলজিক্যাল সর্টিং শুনে মনে হচ্ছিল হয়তো বা এর অ্যালগরিদমটা একটু কমপ্লেক্স হবে, যেহেতু আমাকে অনেক ডিপেন্ডেন্সি চিন্তা করে করা লাগতেছে। বাট দেখলাম আমরা যদি ডিএফএস রান করতে পারি, ডিএফএস রান করে যদি তাদের ওই যেভাবে আমরা স্টার্টিং টাইম এবং এন্ড টাইমটা ক্যালকুলেট করেছিলাম ওরকম যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পর যদি আমি আমার নোটগুলাকে তাদের ফিনিশিং টাইম অনুসারে ডিক্রিজিং অর্ডার, তার মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাই, তাহলে আমরা আসলে একটা ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড অর্ডার পাবো। স্যার আচ্ছা, এই ক্ষেত্রে স্যার জিআরএস টা কি মানে জিআরএস টা তো স্যার কানেকশন নাই অন্যগুলোর সাথে স্যার, এই ক্ষেত্রে স্যার কি হবে স্যার? মানে স্যার জিআরএস এর কাজ শেষ হলে কি অন্য কোনো কাজ হবে এরকম তো কিছু নাই স্যার। না এটা হচ্ছে একটা ভ্যালিড অর্ডার। আপনি কি করতে পারেন, আপনি দেখেন আমি যদি মানে আপনারা তো এটা বুঝতে পারতেছেন যে এই যে আমি দেখাইছি। আচ্ছা আমি দেখি পিছনে যাই একটু, দেখেন একটা গ্রাফকে আমি কিন্তু অনেক ভাবে ট্রাভেল করতে পারি। এর একদিন বলছিলাম যে এই যে এটাও কিন্তু একটা ভ্যালিড অর্ডার, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, আমরা যদি এমন ভাবে শুরু করি যেমন ধরেন এই যে গ্রাফটা আমি দেখালাম, এই যে গ্রাফটা এইমাত্র আমরা দেখালাম, এই গ্রাফটা সবগুলা অলরেডি যেগুলো লিখেছে সেগুলো মুছে দিই। আমি গ্রাফটা যদি এইখান দিয়ে শুরু করতাম তাহলে কি হতো, আমাদের জিটা কিন্তু স্টার্টিং টাইম 1 হতো, তারপরে এইচ এ আসতো, এইচ এর স্টার্টিং টাইম 2 হতো, এইচ ফিনিশ হয়ে যেত, এর এন্ডিং টাইম হতো হচ্ছে 3, এর এন্ডিং টাইম হতো হচ্ছে 4। সেক্ষেত্রে কিন্তু জি আর এইচ সবার লাস্টে আসতো। আর আপনি যেটা বললেন যে টপোলজিক্যাল সর্টিং আমি জিআরএইচ আগে দিছি, তার মানে যে জিআরএইচ না করে অন্যগুলো করা যাবে না, আসলে টপোলজিক্যাল সর্টিং এটা বোঝায় না। এটা টপোলজিক্যাল সর্টিং এরকম বোঝায় আমি যদি এইভাবে করি তাহলে কোনো কনফ্লিক্ট তৈরি হবে না। এখন দেখেন আমি কিন্তু কি করতে পারি, জিআরএইচ যেহেতু আলাদা, আমি কি করতে পারি, জিআরএইচ কে কিন্তু চাইলে আমরা একটু পরেও লিখতে পারতাম, কারণ জিআরএইচ এর উপর এ ডিপেন্ড করে না, আমাদের বি ডিপেন্ড করে না, আমাদের সি ডিপেন্ড করে না। সি একটা ভাবে ডিপেন্ড করে, জি এর উপর এফ ডিপেন্ড করে, এফ এর উপর ই ডিপেন্ড করে, ই এর উপর সি ডিপেন্ড করে। আমি চাইলে খুব ভালোভাবেই এ এর পরে লিখতে পারতাম। কিন্তু টপোলজিক্যাল সর্টিং আসলে একজন যিনি বললেন যে আসলে এরকম না যে 0 না করে আমি 1 করতে পারবো না, এটা বুঝায় না। বুঝায় হচ্ছে আমি এই অর্ডারে যদি করি তাহলে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। ব্যাপারটা এরকম, যেমন ধরেন আমার যদি এরকম একটা গ্রাফ থাকে, ফর এক্সাম্পল আমার আমার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ এরকম, ধরেন এরকম গ্রাফ সাপোজ, হ্যাঁ আমাদের গ্রাফটা এরকম দেখতে, এটা মনে করেন 1 2 3 4,
তো আমরা বুঝতে পারতেছি এখানে যদি আমি টপোলজিক্যাল সর্টিং করি এরকম একটা অর্ডার হতে পারে 3 4 1 2, আবার এরকম একটা অর্ডার হতে পারে 1 2 3 4। এখন আপনি যদি টপোলজিক্যাল সর্টিং আছে এরকম যদি ধরে নেন যে আসলে 3 না করে কোনো সময় 1 করা যাবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। টপোলজিক্যাল সর্টিং বোঝায় আমি যদি এই অর্ডারে করি তাহলে কোনো কনফ্লিক্ট তৈরি হবে না, আমি এই অর্ডারে কমপ্লিট করতে পারবো, আবার আমি এই অর্ডারেও কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, টপোলজিক্যাল সর্টিং এ যদি একটা নোড আরেকটা নোডের আগে থাকে তাহলে সেটা বোঝায় দেয়ার মাইট বি আ ডিপেন্ডেন্সি। তার মানে 2 যদি 1-এর পরে থাকে আমাদের বুঝতে হবে 2-এর 1-এর উপর 2-এর একটা ডিপেন্ডেন্সি আছে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমি যদি টপোলজিক্যাল সর্টেড ওয়েতে যদি কাজগুলো কমপ্লিট করি তাহলে কোনো প্রবলেম আমি ফেস করব না। এবং একটা গ্রাফের একাধিক এরকম অর্ডারিং হতে পারে, যেমন আপনারা এখানেই দেখলাম যে এখানে 1 2 3 4 ও একটা ভ্যালিড অর্ডারিং, 3 4 1 2 একটা ভ্যালিড অর্ডারিং। সবাই কি বুঝতে পারছেন? কনফিউশন ক্রিয়েট হয়েছে? যদি কোনো কনফিউশন থেকে থাকে মাথার মধ্যে বা কোনো প্রবলেম আর কি আমাকে বলতে পারেন। সবাই বুঝতে পারছেন এটা টপোলজিক্যাল সর্টিং? জি স্যার। আচ্ছা, যেমন ধরেন এই যে এখানে যে গ্রাফটা দেওয়া আছে এ বি এরকম করে, এর দেখেন দুটো ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড ওয়ে এখানে অর্ডার এখানে দেওয়া আছে, এটা একটা এটা একটা। তো দেখেন আমরা যখন ডিএফএস রান করছি তখন কিন্তু ধরি নাই যে আমাদের ডিএফএস সবসময় এ থেকে রান করতে হবে অথবা এফ থেকে রান করতে হবে অথবা ই থেকে রান করতে হবে, এরকম কিন্তু ধরি নাই। আমি করতে পারি কি, টপোলজিক্যাল সর্টিং করার জন্য আমি যে কোনো একটা নোড থেকে শুরু করতে পারি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে অ্যারেটা প্রিন্ট করতে হবে হচ্ছে আমাদের ওই এন্ড টাইম অনুযায়ী, করলে আমরা একটা ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড অর্ডার পাবো। এবং একটা গ্রাফের জন্য অনেকগুলা এরকম ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড অর্ডার থাকতে পারে। তার মানে আপনি আপনার যে প্রজেক্ট অথবা আপনার কোর্সগুলোকে আপনি আসলে অনেক ভাবে নিতে পারেন, তাই না? আমরা দেখেছি আমরা কোর্স আসলে এক একজন এক এক অর্ডারে নেয়। একজন হয়তো একটা পার্টিকুলার সাবজেক্ট এক সেমিস্টার আগে নিচ্ছে, আর একটা হচ্ছে আরেকজন হচ্ছে ওই কোর্সটা আরেক সেমিস্টার পরে নিচ্ছে। ঠিক একইভাবে গ্রাফের জন্য এটা সত্যি, আমি চাইলে আমার নোটগুলোকে অনেকগুলো ভ্যালিড অর্ডারে সাজাতে পারি, সমস্যা নেই এটা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, পরীক্ষা আপনাদের এরকম একটা সিমুলেশন আসতে পারে যে আমি করতে দিতে পারি যে হচ্ছে এরকম একটা গ্রাফ দিতে পারি, গ্রাফ দিয়ে আমি বলতে পারি যে এর হচ্ছে টপোলজিক্যাল সর্টিং একটা অর্ডার দেখাও। ঠিক আছে, আচ্ছা। তো পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এরকম একটা জিনিস থাকতে পারে, এরকম একটা কথা থাকতে পারে যে আমি বলে দিতে পারি, যেমন ধরেন এটা আমাদের গ্রাফটা করেছিল, এটা আমাদের গ্রাফ ছিল, ধরেন এই গ্রাফটা দিয়ে কোশ্চেন আসছে। তো আমি কি করতে পারি, পরীক্ষার মধ্যে বলতে পারি যে আমাদের ডিএফএসটা শুরু করতে হবে হচ্ছে বি নোড থেকে বলতে পারি, অথবা বলতে পারি আমাদের গ্রাফটা শুরু করতে হবে হচ্ছে এ নোড থেকে। আচ্ছা, এখন দেখেন আমি যখন ডিএফএস শুরু করি তখন আমাদের কি করতে হয়, এই নোডটাকে হচ্ছে স্টার্ট টাইম লিখে দিব 1। তারপর আমাদের করতে হবে কি, এই নোডে যতগুলো চিলড্রেন আছে যে কোনো একটাতে যেতে হবে। তো আমি চাইলে আমি ই নিতে পারি, চাইলে আমি ডি নিতে পারি, চাইলে আমি বি নিতে পারি, তাই না? একের পর আমি বিতে যেতে পারি, বি এর স্টার্টিং টাইম আমি 2 লিখতে পারি, 2 লিখে এখান থেকে শুরু করতে পারি। অথবা কি করতে পারি, অথবা আমি বলতে পারি যে আমি বিতে যাব না, আমি যাব হচ্ছে ইতে। তাহলে কি হবে, এই বি এর স্টার্টিং টাইম হয়ে যাবে এখন হচ্ছে 2, তার ই এর স্টার্টিং টাইম হবে 2, আমি ই থেকে বাকিগুলা আবার এক্সপ্লোর করা শুরু করব। তো পরীক্ষায় কি বলা থাকতে পারে, বলা থাকতে পারে যে আমি যখন একাধিক চিলড্রেনের মধ্যে চুজ করব, যেমন এ এর যে চিলড্রেন সেগুলো হচ্ছে বি ই ডি, যদি একাধিক চিলড্রেনের মধ্যে চুজ করি তাহলে সব থেকে বড়টাকে নিতে হবে। সব থেকে বড় মানে হচ্ছে দামের ক্ষেত্রে বড়, অ্যালফাবেটিক্যালি অথবা আমাদের লেটারের অর্ডারে বড়। তো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে ই, তাহলে ই নিতে হবে। আমি যদি বলে দিই যে সবচেয়ে ছোটটাকে নিতে হবে, তাহলে বি ই ডির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বি, তাহলে এই বি কে নিতে হতো। তো আমাদের কোশ্চেনে এরকম কনস্ট্রেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের সবার কোশ্চেন যেন সেম টাইপের হয়, কারোর কোশ্চেন যেন বড় না হয়ে যায়।
এমন হতে পারে যে একজন এমন একটা অর্ডার সিলেক্ট করলো যেটাতে করলে আসলে ধরেন ডিএফএস এর অনেক লম্বা টাইম লাগে। হতেই পারে আপনি এমন একটা অর্ডারিং নিতে পারেন সেখানে আপনার অনেক লেখা লাগছে, অনেকগুলো স্টার্ট টাইম এন্ড টাইম হচ্ছে, আপনার অনেক বড় অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা করি কি নর্মালি সবার আনসার জন্য একটা সিমিলার প্যাটার্নে থাকে, একটা সিমিলার লেন্থে থাকে। এই জন্য আমরা করি কি একটা বলে দিই, একটা কনস্ট্যান্ট দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের এক্সামের ক্ষেত্রে কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্ট গুলো কিন্তু অ্যালগরিদমের কোনো কনস্ট্যান্ট না। সো আমি চাইলে করতে পারি কি একটা গ্রাফের জন্যই একাধিক ভ্যালিড ডিএফএস করতে পারি এবং একাধিক ভ্যালিড ডিএফএস এর জন্য একাধিক ভ্যালিড টপোলজিক্যাল সর্টেড অর্ডার তৈরি হতে পারে। তো আমরা করবো কি পরীক্ষার সময় আমরা করবো কি এরকম কিছু কনস্ট্রেইন দিয়ে দিব, যে আপনাকে বলে দিব যে এই নোট থেকে শুরু করতে হবে, এই অর্ডারেই করতে হবে, এরকম বলে দিতে পারি। সেক্ষেত্রে পরীক্ষার সময় দেখবেন যে কেবলমাত্র একটা টপোলজিক্যাল সর্টেড মানে অ্যারেই তৈরি হবে নর্মালি। বুঝতে পারছেন আপনারা যেটা বোঝাতে চাইছি আর কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আপনারা একটু পরীক্ষার সময় কোশ্চেনে খেয়াল করবেন যে কি বলা আছে, যে সবচেয়ে বড় নোট থেকে শুরু করতে বলা হয়েছে নাকি সবচেয়ে ছোট নোট থেকে শুরু করতে বলা হয়েছে, না কি করতে বলা হলো। ঠিক আছে, এমন বলা হতে পারে যে যাদের রোল নাম্বার ইভেন তারা সবচেয়ে ছোটটা দিয়ে করবে, যাদের রোল নাম্বার হচ্ছে অড তারা বড়টা দিয়ে করবে, এরকম থাকতে পারে। ঠিক আছে, আপনারা একটু পরীক্ষার প্রশ্নটা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আসলে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম পড়ছি, টপোলজিক্যাল সর্টিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম ড্যাগের জন্য, কারণ এটার অ্যাপ্লিকেশন আসলে অনেক অনেক অ্যাপ্লিকেশন এবং 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 লাকিলি হচ্ছে এই টপোলজিক্যাল সর্টিং এর যে সলিউশন এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা দেখলাম ডিএফএস তো সোজা, ডিএফএস চালালেও আসলে আমাদের এই অ্যান্সারটা চলে আসে। তো এই যে দেখেন এই যে হট ইফস যে সাইকেল, এটা আমরা হচ্ছে এই জাস্ট আমরা যখন টপোলজিক্যাল সর্টিংটা আলোচনা করেছিলাম তখনই আমরা দেখেছি, তাই না? সাইকেল থাকলে কি হবে এখানে আঁকানো ছিল। আই হোপ সবাই বুঝেছেন যে আমাদের গ্রাফে যদি সাইকেল থাকলে কি হবে। সাইকেল থাকলে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, ডিম আগে না মুরগি আগে, এরকম একটা একটা সিচুয়েশন, আমি আসলে অর্ডারিং করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তো এই ধরনের তো আসলে এরকম টাইপের সিচুয়েশনে তো ধরেন আমাদের কোনো অ্যান্সার নাই। তো এই ধরনের জিনিস হলে আমরা আসলে টপোলজিক্যাল সর্টিং করতে পারবো না। আচ্ছা, সো ফর গুড। তো আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করে একটু দেখেন যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা যতটুকু আমরা করলাম আজকে। আচ্ছা, আপনারা একটু অ্যাটেন্ডেন্স দেন। হ্যাঁ, আচ্ছা, 1 Present, sir. 2 3 Yes, sir. 4 5 6 7 8 9 Yes, sir. 10 Present, sir. 11 12 Present, sir.
13, Yes, sir. 14, 15, Present, sir. 16, 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, 21, 20 কাটছেন? আচ্ছা, 21 আসেন নাই, 22, 21 স্যার আছে স্যার। 21 আসেন তাই না? আচ্ছা, 22, স্যার কমেন্টে লিখেছে স্যার। আচ্ছা ঠিক আছে, 23, Present, sir. 24, Present, sir. 25, Present, sir. 26, Yes, sir. 27, 28, Yes, sir. 29, Present, sir. 30, Yes, sir. 31, 32, 33, Present, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Present, sir. 38, 39, Yes, sir. 40, 41, sir. আচ্ছা 40, Present, sir. 41, হ্যাঁ 41 আছেন, হ্যাঁ গুড, 42, 43, Yes, sir. 44, 45, 46, Present, sir. 47, 48, 49, 50, Sir, present 48 present, sir. আচ্ছা সমস্যা নেই, আপনারা মিস করে গেলে চ্যাটে লিখে দিবেন, আমি করে দিব। 50 আছেন না নাকি 49 আছেন? 49 Sir, 50 আমি। আচ্ছা 51, Yes, sir. 52, প্রেজেন্ট স্যার। 53, Present, sir. ঠিক আছে। আপনাদের মিড পরীক্ষার নাম্বার তো আপনারা দেখছেন তাই না? আপনাদের কেমন হয়েছে আপনাদের মার্কগুলা? আপনাদের যেরকম ভেবেছিলেন সেরকম হয়েছে নাকি আপনাদের চিন্তা ভাবনা থেকে কম হয়েছে যেরকম চিন্তা করেছিলেন? মানে মিডের প্রশ্ন তো অতটা কঠিন হয়নি, মিডের প্রশ্ন তো লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা ছিল ওখান থেকে অনেক অনেক ট্রিভিয়াল কোশ্চেনে ছিল, একটা দুটা কোশ্চেন হয়তো বা একটু নতুন, যেটা নর্মাল ব্যাপার, একটা দুটো কোশ্চেন তো নতুন থাকবেই। তো আপনাদের স্যার আপনাদের একটু ছোট কোশ্চেনটা একটু ছোট করলে স্যার ভালো হতো স্যার, টাইম পাওয়া যায় না স্যার। মানে ব্যাপারটা জি কি স্যার, ওই যখন যে স্যার ওই যে স্যার ইয়ার লিঙ্ক লিস্টের ইয়াটা আঁকতে স্যার অনেক টাইম চলে গেছে ওটাতেই। ওটা তো অনেক ইজিলি আঁকা যায় তাই না? মানে ওটা তো সোজা, মানে আপনি তিনটা বক্স আঁকাবেন, তিনটা বক্সকে টিক দিবেন খালি। তো আর স্যার সমস্যাটা ছিল স্যার ডাটা গুলা ছিল একদম নিচের দিকে স্যার, বারবার স্যার প্রশ্নতে আর ডাটাতে শাফল করতে করতে অনেক টাইম চলে যেত স্যার। লিংক লিস্টের ওটাতে তো ধরেন ছিল না, লিংক লিস্টের লিঙ্ক ওটাতে তো লিস্টে কোনো না স্যার, ডাটা আমি ছিল না। অন্যটা কথা বলছি, অন্যটা হ্যাঁ কথা হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে মানে আমি ডিসকাস করার ট্রাই করছি। আর আপনার একটা ছিল সেটাতে আপনার দেখা লাগতে পারে, সেটা হচ্ছে একেবারে লাস্টের কোশ্চেনটা যেখানে অনেকগুলো পুষ্পক ছিল, ওটা একটু বড়, আমি বলতে পারেন যে ওটা হচ্ছে নিচে ছিল। আর আপনার যে অ্যারেটা ছিল, অ্যারেতে তো মনে করেন মাত্র 5টা ডাটা ছিল, ওটা তো ধরেন খালি একটা খাতায় লিখে ফেললে তো ওটার বারবার এদিক ওদিক যাওয়া লাগে না। মানে ওটা তো জাস্ট ধরেন 5টা বা 7টা সংখ্যা ছিল, ওটা যদি আপনি খাতায় লিখে ফেলেন তাহলে তো আর নিচে যাওয়া লাগছে না। আর যেটা ধরেন বারবার যাওয়া লাগতে পারে বা খাতায় লিখতে গেলেও টাইম লাগতে পারে, সেটা হচ্ছে একেবারে লাস্টের কোশ্চেনটা। তো ওটাও ধরেন একবার প্রশ্নটা পড়ে এসে
কি করতে বলছে এটা তো বুঝতে পারছেন যে প্রতিটা একটা কমান্ড পর কি হচ্ছে, কি অবস্থা হচ্ছে, কিউআরএসটাকে সেটা দেখাতে বলছে। তো ওটা আপনি ওই পোস্টার দেখে স্ক্রল করে আপনার ডাটার ওখানে গিয়েই লিখবেন, ওটা তো অতটা সমস্যার কথা না। তো যেটা বড় ছিল সেটা হচ্ছে মানে অনেক আকার লাগছে, সেটা হচ্ছে আমাদের মনে হয় 2 এর এ অথবা বি, যেখানে ওই একটা কোড ছিল, ওই কোডটা। তো ওই কোডটা লাইক বক্স আঁকা, বারবার একই জিনিস, বক্স একে একটা নাম্বার লেখা, মানে ওটা আপনারা যে ভাবে বলতেছেন যে অনেক বেশি টাইম লাগার কথা, ওটা কি করতে আসলে অত বেশি টাইম লেগেছে বা খুবই টাইম লেগেছে ওটা করতে? স্যার ওই যে স্যার জি স্যার, যদি স্যার আমাদের লাইন বাই লাইন না করতে বলতো তাহলে স্যার কম সময়ে করা যেত, কিন্তু লাইন বাই লাইন করাতে স্যার মানে অনেক বেশি করতে হচ্ছে। জি স্যার, জি এটাই স্যার, বলতে স্যার চাচ্ছিলাম, লাইন বাই লাইন লিংক লিস্টে ছিল স্যার স্যার, ওই যে এই জন্য স্যার এক প্রতিটা জিনিসই স্টেপ বারবার দেখাতে ছিল। বলছিল। তার মানে আঁকাতে যে একটু সমস্যা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে আপনারা তো ধরেন ওই কোশ্চেনটাতে ধরেন, মানে আপনারা যদি কেউ খাতাটা নেন, খাতা নিলে দেখবেন যে ওই কোশ্চেনে যেহেতু অনেকগুলো অ্যান্সার, সেগুলো ধরেন ওই 4 মার্ক ছিল, ওই 2 দিছি বলতে গেলে, মানে যদি একটু পারেন অর্ধেক মার্ক দিয়েই দিছি করলে। কিন্তু কথা হচ্ছে আপনারা যে সর্টিং এর যে অ্যালগরিদম গুলো ছিল, মানে এটা তো ট্রিভিয়াল, এটা তো ধরেন মানে আপনি তো বুঝতেই পারতেছেন যে সর্টিং দুটো আছে, কুইক সর্ট আর মার্জ সর্ট, একটা আসবেই, মানে এটা তো মানে বোঝাই যায় যে কোশ্চেন সর্টিং পড়াইছে, যে দুটা মাত্র অ্যালগরিদম আছে, একটা থেকে কোশ্চেন আসবেই। তো তোরা কুইক সর্ট পারেন নাই কেন? কাহিনী কি? স্যার আমার পার্সোনাল সমস্যাটা কি ছিল স্যার, আমি স্যার ওই যে আপনার স্যার 2 এর এটা যেটা বলতেছিলেন ওইটার এত টাইম দিয়ে ফেলছি স্যার, আমার জাস্ট আর 20 মিনিট ছিল অন্যগুলো আনসার করার জন্য। তো আমি যেটুকু পারছি ওটুকু দিয়েছি আর কি স্যার, এরকম হয়ে গেছিল আমার ক্ষেত্রে স্যার। ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, ঠিক আছে। তো মানে মানে কিছু কিছু জিনিস আছে ধরেন পারেন নাই, কিন্তু এমন হয় না ধরেন মনে হয় সর্টিংটা পারেই না, আপনাদের অনেক সময় খাতাটা দেখে এরকম মনে হয়েছে, ঠিক আছে, যে আপনারা বুঝেনি নাই সর্টিংটা আসলে কি। যেমন অনেকে আছে, যেমন আমি বলছি যে ফার্স্ট এলিমেন্টটা পিভট হিসেবে নিতে, ওকে, তো অনেকে হয়তো লাস্ট এলিমেন্ট পিভট হিসেবে নিছে, ঠিক আছে, সে তাড়াহুড়া করে কোশ্চেন পড়ে নেই, তাকে আমি মার্ক দিছি, একটু কমাই দিছি, কিন্তু মার্ক দিছি, পুরোপুরি কেটে দেয়নি। কিন্তু যদি এমন কিছু করেন যেটা ধরেন সর্টিংই না, সেটা তো আর মার্ক দেওয়া যায় না, সেটা তো আর মানে সেটাকে আমি কি করবো, তাই না? সেটা তো সম্ভব না। তারপরে প্রথম লেট সাবমিশনের জন্য খুব বেশি লেট হয়ে গেলে মার্কেটেছি 5 মিনিট 10 মিনিট, এটা কোনো ইস্যু না, ওটা হতেই পারে মানুষের কোনো না কোনো কারণে। যদি অনেক বেশি লেট করে ফেলেন তাহলে ওটা ওটাতে মার্ক কাটা হবে। আচ্ছা, তারপরে প্রথম যে কোশ্চেনটা ছিল ওটার অ্যান্সার কি বলেন তো? প্রথম যে কোশ্চেনটা ছিল ওই যে টাইম কমপ্লেক্সিটি, স্যার মেবি n log n ছিল স্যার। তো ওখানে অনেকে লিখছেন হচ্ছে n স্কয়ার, বাট ওখানেও ভুল করেছেন আর কি, মানে অনেক ইজি ইজি জিনিস ভুল করেছেন। যেটা মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোর্স। মানে ইম্পর্টেন্ট কোর্স বলতে মানে এই নলেজটা আসলে আপনি যদি কম্পিউটার সায়েন্স রিলেটেড সেক্টরে থাকেন, সেটা হতে পারে আইদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি থাকেন, অথবা আপনি যদি এডুকেটর হিসেবে থাকেন, যেটা মনে করেন আপনি হয়তো সবাইকে পড়াবেন, বা হতে পারে আপনি টিচিং অথবা রিসার্চ দিকে যান, আপনি হয়তো রিসার্চ করবেন অথবা পড়াবেন, অথবা একাডেমিক দিকে যান, অথবা যদি আপনি ইন্ডাস্ট্রির দিকে যান যে আপনি কোড করবেন, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, যাই করেন না কেন, এই ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমের যে কোর কনসেপ্টগুলা, এইটা আসলে কম্পিউটার সায়েন্সের একেবারে একেবারে বেসিক একটা কোর্স। আপনার যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে অনেক সময় মানুষ প্যাসকেল শিখতো, ফোরটন শিখতো, এখন সি শিখতে মানে সি শেখে, সি প্লাস প্লাস শেখে। ল্যাঙ্গুয়েজ আপনাদের লাইফে অনেক শেখা লাগবে, কিন্তু এই যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের যে কনসেপ্টগুলা, এগুলা আসলে আজীবন লাগবে, এগুলা চেঞ্জ হবে না। এই যে সর্টিং এর অ্যালগরিদম গুলা, এগুলা লাগবেই। আমি যে টপোলজিক্যাল সর্ট করতেছি, এই যে গ্রাফ শিখলেন, এই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটা দেখবেন যে আজীবন লাগতেছে।
অনেক বড় হয়ে যাবেন, অনেক নতুন নতুন সাবজেক্ট পড়বেন, দেখবেন ওখানেও ড্যাগ আছে, ওখানেও গ্রাফ আছে। এইগুলা মানে ওখানেও দেখবেন যে বলতেছে যে একটা নোডের যতগুলো চিলড্রেন আছে বা একটা নোডের প্যারেন্টস, এরকম কথাগুলো আসবে। তো এই টার্ম গুলা বা এই যে কনসেপ্ট গুলা, এগুলো যদি ক্লিয়ার করে না যান, পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন নতুন কোনো জিনিস পড়বেন বা কিছু একটা করবেন, আপনাদের করতে হবে কি একটু কষ্ট করতে হবে ওই সময়, যেটা কিনা ওই লেভেলে যে আপনাকে পিছাই দিবে অন্যদের চেয়ে। ঠিক আছে? সো এই কোর্সটার জন্য আপনারা নিজেরা একটু কষ্ট করেন। আর এই কোর্সের সুবিধা হচ্ছে এই কোর্সটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট কোর্স, দেখবেন যে আপনি যদি খালি একটা অ্যালগরিদম লিখে সার্চ দেন টপোলজিক্যাল সর্টে, বিশেষ করে ইউটিউবে যদি লিখে সার্চ দেন, ধরেন আমার কথা আপনারা বুঝতেছেন না বা আমি অত ভালো পড়াই না, ফর এক্সাম্পল হতেই পারে আমি ভালো পড়াই না, আপনি যদি খালি ইউটিউবে গিয়ে সার্চ দেন টপোলজিক্যাল সর্টিং অ্যালগরিদম, দেখবেন যে অ্যাটলিস্ট 2000-3000 ইন্ডিয়ান আছে যারা হচ্ছে এটা নিয়ে টিউটোরিয়াল লিখছে, কোডও আছে, তারা দেখবেন যে খুব ভালো করেই বুঝাচ্ছে, আমার চেয়ে অনেক ভালো করে বুঝাবে। মানে এটার আসলে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের আসলে ম্যাটেরিয়ালস এর কোনো অভাব নাই শেখার জন্য। ভিডিও টিউটোরিয়াল থেকে শুরু করে সিমুলেশনও পাওয়া যাবে। তো আপনারা হচ্ছে এটাতে একটু ইফোর্ট দেন, ইফোর্ট দিলে দেখবেন যে আপনাদের মাথাটা অনেক শার্প হয়ে যাবে অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট। ঠিক আছে? এটাতে হচ্ছে কোনোভাবে পাশ করে গেলাম মানে হচ্ছে পুরো কম্পিউটার সায়েন্সের এই যে বিএসসিটা ওইরকম কোনোভাবে পাশ করে যাওয়ার মতো, হ্যাঁ, এরকম করে গেলে হবে না। এই কোর্সটা একটু শক্ত করে ধরে পাশ করে, মানে একেবারে খুব ভালো একটা গ্রেড নিয়ে বা ভালো একটা কনসেপ্ট নিয়ে এই কোর্সটা পার করতে হবে। ঠিক আছে? সবাই বুঝছি আমরা এটা? জি স্যার। এই কোর্সটা হচ্ছে কোনো নর্মাল কোর্স না। আমি যদি ধরেন অন্য কোনো এমন যদি কোর্স হতো যে কোর্সগুলো খুবই এতটা ফান্ডামেন্টাল না, আমি এরকম করে হয়তো বলতাম না, কিন্তু এই কোর্সটা খুবই 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 ফান্ডামেন্টাল একটা কোর্স। হ্যাঁ বলেন। স্যার আমাদের স্যার মিডে তো অনেকের মার্কস অনেক কম চলে আসছে স্যার। স্যার সেই ক্ষেত্রে স্যার যদি কোনো এক্সট্রা অ্যাসাইনমেন্ট বা এক্সট্রা সিটি নিতেন খুব ভালো হতো আমাদের জন্য স্যার, ফাইনালের প্রিপারেশনের জন্য স্যার, মার্কস রিকভার করার জন্য স্যার। আচ্ছা, তো আপনাদের তো এখনই ধরেন আপনাদের এখনই হচ্ছে নাম্বার অফ সিটি অনেক, তো আপনাদের যে রিকোয়ার্ড নাম্বার অফ সিটি আছে সেটা আগে দেই। তো আমাদের যদি অ্যাসাইনমেন্ট নেওয়ার টাইম থাকে অ্যাসাইনমেন্ট আমি দিব, কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে সেগুলো আসলে মিডের মার্কে ইনক্লুড করা যাবে না। যদি আপনারা চান যে অ্যাসাইনমেন্ট নিয়ে সেটা সিটির মার্ক ইনক্লুড করবেন, সেক্ষেত্রে যদি টাইম থাকে তাহলে হয়তো বা অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের সিটির মার্কগুলো ইমপ্রুভ হবে। বাট মিডের মার্ক হচ্ছে মিডের মার্কে আসলে যেহেতু খাতাগুলো ডকুমেন্টেড থাকে, খাতাগুলো আমাদের জমা দিতে হবে, এমন না যে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে সেটা মিডের সাথে যোগ করে দেবো, এটা আসলে কোনো রুলস এর মধ্যে পড়ে না। মিড আর ফাইনালের মার্ক খুবই আলাদা এবং খুবই ওইটার মার্ক ওইটাই। আপনি যদি বলেন যে আপনাদের সিটি খারাপ হয়েছে, তো আমি এক্সট্রা সবগুলো কুইজ দেওয়ার পর আমি এক্সট্রা আরেকটা কুইজ নিতে পারি, যেটা হয়তো বা আপনাদের খারাপ হয়ে যাওয়া কুইজটাকে হয়তো কভার দিবে। বাট মিডের মার্ক আর ফাইনালের মার্ক আসলে কম্প্রোমাইজ করার মতো না। বাট মার্ক ব্যাপার না, মার্কটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের এই পুরো সাবজেক্টের উপর কনসেপ্টটা। যদি আপনারা মনে করেন যে আমাকে বিশ্বাস করতেছেন না এটা কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা একটা কাজ করতে পারেন, যে গুগল, মাইক্রোসফট অথবা অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে নিয়োগ হয়, যখন নিয়োগ হয় তখন ওদের কোডিং ইন্টারভিউ হয়। তো আপনারা হচ্ছে ওই কিছু ওয়েবসাইট আছে, ইন্টারভিউ বিট বা আরো অনেক অনেক অ্যালগো এক্সপার্ট, এরকম অনেকগুলা ওয়েবসাইট আছে যেখানে দেখবেন যে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এগুলোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন এরা রিক্রুট করে, সেই সময় মানে ওই রিক্রুটের কোশ্চেন আছে কিছু। তো আপনি যদি ওই কোশ্চেনগুলো পড়েন, দেখবেন যে কোশ্চেনগুলোর জন্য যেই কনসেপ্টটার মানে যেই জিনিসটার নলেজ লাগে সেটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম। এটার বাইরে যে নলেজগুলো লাগে সেটা ওটার সঙ্গে নলেজ তো অবশ্যই তারা ভাইভাতে জিজ্ঞাসা করবে, বাট মেইন যে পরীক্ষাটা হয় বা মেইন যে কোডিং ইন্টারভিউটা হয় তার জন্য এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের নলেজটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা আজকে যে চেক করতে পারেন ইন্টারভিউ বিট, অ্যালগো এক্সপার্ট, এগুলাতে আছে দেখবেন বিভিন্ন কোম্পানির ইন্টারভিউর কোশ্চেন গুলো দেওয়া আছে। তো যেটা
বলতে আপনাদের চাচ্ছি সেটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। আপনারা একটু নিজেরা কষ্ট করে হলেও এটা একটু আয়ত্তে নিয়ে আসেন আর কি, আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। স্যার বুঝতে আচ্ছা পারছি আসলে স্যার মিডের আগে স্যার কনসেপ্ট গুলো ক্লিয়ারই ছিল, মানে মিডের আগে যেগুলো পড়াইছিলাম কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল, বাট আসলে স্যার আমার টাইম ম্যানেজমেন্ট মিডটা খারাপ হয়ে গেছে, এই জন্য স্যার কনফিডেন্সটাও এখন লো লেভেলে এসে আচ্ছা, পড়ছে আসলে। বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হয়তো প্রশ্ন বুঝতে ভুল করছেন, অথবা হয়তোবা ওটাকে আমাদের একটু বড় হয়ে গেছে, যেটা হয়তো আপনাদের দিক থেকে আরো বেশি প্রিপারেশন আশা করছিলাম আমরা, সেটা খারাপ হয়ে গেছে। সেটা আমরা ইনশাল্লাহ আমাদের নর্মাল যে কুইজ আছে এবং ফাইনাল আছে সেটা দিয়ে আমরা কভার করে নিব। আর যেহেতু আমরা গ্রাফ কুইজ বলেন প্লিজ। কুইজটা কি হচ্ছে স্যার অনলাইনই হবে নেক্সট কুইজটা, নাকি হচ্ছে স্যার খাতায় করে পিডিএফ করে দিতে হবে? কারণ স্যার হচ্ছে অনলাইন করে আমরা স্যার মিডের সময় ওটা বুঝতে পারিনি, টাইম কমপ্লেক্সিটিটা এটা তো কি যেন বলে, এটা হচ্ছে তো সিমুলেশন। আমি এই নেক্সট কুইজটা হচ্ছে ওই খাতায় নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সিমুলেশন তো আর এমসিকিউ হিসেবে নেওয়া যাবে না। নেক্সট কুইজটা হয়তো বা আপনারা ওই খাতায় নিলেই ভালো হয় আমাদের জন্য, কারণ স্যার হচ্ছে যে মিডে যেটা হয়েছে আমরা অনেকেই ফেস করছি যে হচ্ছে টাইমটা কমপ্লিট করতে পারিনি, টাইমটা করতে পারিনি, ঠিক করে করতে পারিনি মিডে। ঠিক আছে, আর আমি যেহেতু আপনাদের এখন হচ্ছে যে গ্রাফটা শেষ করলাম, গ্রাফটা হচ্ছে খুবই স্ট্রং একটা কনসেপ্ট এই আমাদের অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার হিসাবে, মানে আমাদের গ্রাফটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো গ্রাফ যেহেতু শেষ হয়ে গেছে, আমি চাবো হচ্ছে আপনারা গ্রাফটা একটু ভালো করে পড়ে গ্রাফটার উপর কনসেপ্ট একটু ক্লিয়ার করে ফেলবেন। হ্যাঁ, নিজেরা সিমুলেশন করবেন, বিএফএস ডিএফএস এগুলো আমি যে স্লাইডটা দিয়েছি ওটাও পড়বেন, আপনাদের বই প্রোভাইড করা আছে ওটাও দেখবেন, নেটওয়ার্ক ইন্টারনেটে দেখবেন অনেক রিসোর্স আছে ওগুলোও পড়বেন। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় যেগুলো ধরেন একেবারেই বুঝতেছেন না, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন, আমি আইদার মেইলে আপনাদের উত্তর দিব অথবা করেসপন্ডিং যদি কোনো ইন্টারনেটের রিসোর্স থাকে সেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করবো। বাট গ্রাফ কনসেপ্টটা আপনাদের জন্য একেবারেই নতুন এবং এটা খুবই বেশি অ্যাটেনশন পাওয়ার যোগ্য একটা টপিক, তো আপনারা একটু ভালো করে পড়বেন। হ্যাঁ স্যার, গ্রাফ থেকে কি স্যার যে কোডিং পার্টগুলো দেখতে হবে স্যার? কোডিং পার্টগুলা আপনাদের নিজেদের ভালোর জন্য দেখলে ভালো, বাট আমাদের এটা যেটা একটা থিওরি, এই থিওরিটা আসলে আমরা নরমালি কোড দিলেও আমরা ধরেন সিউডো কোড লিখলে আমরা হ্যাপি, কারণ আপনারা যে কোডটা আপনারা যেটা পরীক্ষায় লিখেছেন, যে কোডটা দেওয়া হয়েছিল এই যে ওটা কিন্তু অ্যাজ এ সিউডো কোড লিখলে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব। বাট কোড জিনিসটা হচ্ছে যে আপনি পুরো স্ট্রাকচারটা বুঝছেন কিনা বা ওটাকে ম্যানিপুলেট করে কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন কিনা। এই জন্য যেমন ধরেন মিডে কিন্তু দুটো কোড মতো আসছিল, যেমন একটা হচ্ছে লিংক লিস্টে ইনসার্ট করতে হবে অর্ডার ওয়েতে, আর একটা ছিল হচ্ছে একটা স্ট্যাক ইউজ করে আর একটা স্ট্যাকের মধ্যে একটা এলিমেন্টকে ঢোকাতে হবে। তো এই টাইপের কোড আর কি, নরমালি আমি বলবো না যে ডিএফএস এর কোড লেখো বা বিএফএস এর কোড লেখো, নট লাইক দ্যাট, এরকম হবে না। আসলে নতুন আর একটা প্রবলেম আসবে, যেটাকে আপনাকে একটা সুডো কোড বা কোডের মতো করে লিখে সলভ করলেই হবে। ওকে স্যার, পরীক্ষার জন্য এনাফ। কিন্তু আমি যেটা চাবো আপনারা কোডটা করবেন, আপনারা কোড করে বিএফএস বা ডিএফএস করবেন, দ্যাটস আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য ভালো হবে ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আশা করতেছি আপনারা পড়বেন ভালো করে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমরা তো মিডে একটু খারাপ করছি, বাট সিটি এবং ফাইনালে যদি ভালো করি, এবং আপনি প্রথমে বলছিলেন যে যদি ভালো করতে পারি তাহলে আমাদের মানে যে বোনাস নম্বরে যদি একটু ব্যবস্থা থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা ভালো করেন, দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের সবার রেজাল্ট ভালো হবে, সমস্যা নেই। স্যার এই লেকচারটা কখন আপলোড দেওয়া হবে? এই টপিকটা তো থাকবে স্যার সিটিতে? এই টপিকটা থাকবে, হ্যাঁ। আমি হচ্ছে মিড শেষ হলে কিছুক্ষণ পরে আসলে রেকর্ডিংটা অ্যাভেলেবেল হয় আমাদের কাছে, যখন অ্যাভেলেবেল হবে তখন দিয়ে দিব আমি আপনাদের। আচ্ছা স্যার, ঠিক আছে। সিটি ডেটটা কবে স্যার? সিটি ডেট হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের বুধবার। স্যার কালকে মেঘ আছে না, কালকে নিব না, এই টপিকটা আপনারা একটু পরে দেন। হ্যাঁ 28 তারিখ না, আপনার হচ্ছে 30 তারিখে, ঠিক আছে? ওকে 30 তারিখে দেন, ওয়েডনেসডেতেই দেন আপনারা।
কালকে আর নিলাম না, কালকে হচ্ছে আমরা নর্মাল আরেকটা জিনিস পড়া শুরু করব। পরীক্ষাটা 30 তারিখে দেন, ওয়েডনেসডে। ঠিক আছে স্যার সিলেবাসটা কি স্যার শুধু গ্রাফ থাকবে মানে আজকে হ্যাঁ, পর্যন্ত? যে গ্রাফের যে একটা স্লাইড পড়ালাম তো দেখলেন তো, তাই না? গ্রাফের স্লাইডটা মনে আপো দেওয়া হয়েছে, না দিলে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়েছে আমাদের মনে জি স্যার, দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, তো ওই স্লাইডটা পুরোটা আর কি, ঠিক আছে? স্লাইডের মধ্যে যা যা আছে আর কি, ওটাই তো পড়লাম আমরা 3টা ক্লাস ধরে, ওইটাই। স্যার এটা কল ছিল স্যার। বলেন স্যার। আমার গত ক্লাসটা করা হয়নি আর কি স্যার, মানে স্যার আমার নেটের প্রবলেমের জন্য স্যার আমি হয়তো হাফ থাকছিলাম, বাট পুরোটা করা হয়নি স্যার। আমি স্যার ক্লাসটা দেখবো, দেখে স্যার যদি কোনো প্রবলেম হয় আপনাকে স্যার একটু মানে আপনি কি একটু টাইম দিতে পারবেন স্যার আজকে বা কালকে? আমাকে মেইল করবেন অথবা ফোন করবেন অথবা কোনো একভাবে আমার সাথে কমিউনিকেট করবেন, একটা ওয়ে তো বের হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, মানে স্যার জানতে চাইছিলাম আজকে কালকের মধ্যে আপনি ফ্রি আছেন কিনা একটু যদি বিজি হ্যাঁ, আমাকে বলেন, সমস্যা নেই। এখন আমি তো অবশ্যই ফ্রি টাইম বের করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ, নেক্সট ক্লাস